যখন খুব ভেঙে পড়বে, তখন তুমি নিজের মধ্যে সাহস জোগানোর জন্য তুমি সিজদায় লুটিয়ে পড়ো। দেখবে মহান রব তোমাকে অনেক, অনেক ধৈর্য এবং সাহস দান করবেন। তুমি মনের ভিতরে স্বস্তি পাবে, আনন্দ পাবে এবং সেখান থেকেই সাহস নিয়ে তুমি তোমার পথে এগিয়ে যেতে পারবে। আসসালামু আলাইকুম। সকালবেলা এই অবস্থা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে গেল। আমি ঘুমিয়েছিলাম। ২ বোন তো ঘুম থেকে উঠে গিয়েছে। ওঠার পরে জবা আমাকে বারবার ডাকতেছিল যে, "আম্মু ওঠো দেখো, নিচে কে যেন মারা গিয়েছে।" তো এখানে আমি আর ঘুম থেকে উঠি নাই। তো পরবর্তীতে জুঁই এসেও আবার ডাকাডাকি করলো। পরে জুঁইকে বললাম যে, "কি হয়েছে একটু দেখো।" তো জুঁই বলল, "আম্মু কে যেন মারা গিয়েছে।" আসলে এই জায়গাটাতে পরবর্তীতে আমি শুনতে পেলাম এই যে সো-মিলটা, এই সো-মিলের রাতের বেলা যে দেখাশোনা করেন, তো সেই লোকটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে গতকাল রাতেই মারা গিয়েছেন। এখন তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই তো এখানে অ্যাম্বুলেন্স আনা হয়েছে। আশেপাশে যত লোকজন ছিল, তো দেখলাম যে অ্যাম্বুলেন্সের মধ্যে একটা মহিলা আর একজন পুরুষ আরকি এই লাশের সাথে যাচ্ছে। তো ওইখানে যে কয়েকজন মানুষ দেখতে পাচ্ছেন, এখানে একজন লোককে আবার দেখলাম যে কিছু টাকা দিয়ে দিল। যে লোকটা আরকি এখন এই যে গাড়িতে উঠবে, তার হাতে কিছু টাকা দিয়ে দিল। এখন হয়তোবা এই লাশটাকে তার গন্তব্যে নিয়েই সেখানে হয়তোবা দাফন-কাফন করা হবে। এখানে শুধু লাশের মধ্যে চা পাতা আর দেখলাম বরফ দিয়ে আম আরকি লাশটা গাড়িতে করে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কি আজব দুনিয়া না? আসলে কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে সেটা কেউ কখনো বলতে পারে না। তো যাই হোক আমি বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। দেখে আসলে খুব খারাপ লাগছিল যে হায়াত, মৌত এগুলো সবটাই কিন্তু মহান রবের হাতে। কখন কার মৃত্যু, কখন কোথায় কোন পরিস্থিতিতে হবে সেটা কিন্তু আমরা আদৌ কেউ বলতে পারি না। তো আমি কিন্তু সকালবেলা আর নাস্তা এখনো পর্যন্ত করি নাই। আমি নাস্তা না করে আমি চলে আসছি সরাসরি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার আগে আমি বিছানাপত্র সবকিছু গুছিয়ে নিয়েছি। সকালবেলার যে কাজকর্মগুলো থাকে, সব কাজকর্ম আমি গুছিয়ে তারপর চলে আসছি রান্না করতে। তো রান্না করব। তো আগে রান্না করি, তারপর আরকি আমি নাস্তাটা রেডি করব। জুঁইয়ের স্কুলটা যেহেতু সকাল ১০টা থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা সমস্যা নাই। আর আমার না খুব লতি খেতে আরকি খুব বেশি ভালো লাগে। তো এই লতিটা আমি আরেকদিনও রান্না করেছিলাম। সেদিন রান্না করে আমি মায়ের বাসায় চলে গিয়েছিলাম। তো লতিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি অল্প করে আরকি খেয়ে দেখেছিলাম। তো ওই লতিটা আমি আর পরবর্তীতে আরকি শখ করে খেতে পারি নাই। তো সেদিন তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর আজকে রান্না করব চিংড়ি শুঁটকি দিয়ে। তো চিংড়ি শুঁটকি দিয়েও কিন্তু লতি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কোন, কোন আপুরা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে একদম গুঁড়া যে চিংড়িটা আছে ওই চিংড়িটাই আমি ভালো করে ধুয়ে নিলাম। চিংড়িটা কিন্তু আমি টেলে নেই নাই। না টেলে আমি কাঁচা অবস্থায় চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে লাল শাক এনে রাতের বেলায় কুটে রেখে দিয়েছিলাম। তো এখন লাল শাকগুলো ভালো করে ধুয়ে তারপরে আরকি আমি রান্নাটা চাপিয়ে দিব। আমার ভয়েসের অবস্থা কিন্তু অনেক খারাপ। তো এর আগের ভিডিওতে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে, "আপু তোমার সে আগের ভয়েসটা আর শুনতে পাই না। তোমার গলার অবস্থা তো দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ।" তো এটা সত্যি আপু আসলে এখন কিন্তু আমি কথা খুবই কম বলার চেষ্টা করি। এরপরও আরকি দেখতে পাচ্ছি যে আমার কোনোভাবে আমার গলাটা আর আগের মতো ঠিক হচ্ছে না। গলাটা কেন যেন একদম ভাঙা অবস্থাতেই আছে। গতকালকে আমি লবণ পানি দিয়ে আরকি গড়গড় করেছিলাম। তো ভেবেছিলাম যে গরম পানিটা দিয়ে লবণ দিয়ে আ গড়গড়ানি করলে হয়তোবা এটা ভালো হয়ে যেতে পারে। তো কিছুটা সময় আরকি ভালো ছিল। এরপর দেখলাম যে আবারও যা তাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার এই গলার এই অবস্থা নিয়ে আমার কথা বলতেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে।
তো কি আর করা, যেহেতু ভিডিও দেওয়া হয় না আগের মতো কন্টিনিউ, তো ভাবলাম এই অবস্থাতেই ভিডিওটাতে আমার ভয়েসটা দিতে হবে। তো যাই হোক, আশা করছি আমার আপুরা আমার এই ভাঙা গলার ভয়েসটাও বরাবরের মতো সেই আগের মতো ভালোবাসা দিয়েই ভিডিওটা দেখবেন। তো আল্লাহ পাক যদি চায় তাহলে খুব শীঘ্রই হয়তো বা আবার আমার এই ভাঙা গলাটা আগের মতো হয়ে যাবে। আসলে আমারও কিন্তু এই অবস্থাতে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। এদিক থেকে আমি কিন্তু লতিটা রান্না করে নিচ্ছি। আর এই দেশি লতিটা খেতে কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। এই লতিটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। তো আমার সবচাইতে বেশি ভালো লাগে শুটকি দিয়ে খেতেও ভালো লাগে। আবার সেদিক থেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর বেশি ভালো লাগে আসলে ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। যাই হোক, গত কয়েকদিন যাবৎ মন মানসিকতা ভালো ছিল না। সেদিক থেকে আমি আসলে ঠিকঠাক মতো তো ভিডিও যাই আপনাদের সাথে শেয়ার করেছি। বিশেষ করে আমার মন খারাপের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমাকে অনেক, অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দরভাবে আমাকে কমেন্ট করেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন। মহান রবকে স্মরণ করতে বলেছেন। তো সত্যিই আমি যখন খুব বেশি বিপদে পড়ে যাই, তখন আমি আমার মহান রবের কাছে আমি যাই বলি না কেন, আমি দেখেছি যে আমি চিৎকার চেঁচামেচি করে যাদের সাথে আমি যেটা করি না কেন বা বলি না কেন, হয়তোবা আমি অসুস্থ হয়ে পড়ি, আমার টেনশন বেড়ে যায়। তবে মহান রব তো আর আমার সাথে চিৎকার চেঁচামেচি করে না বা সেও কোনো উত্তর দেয় না। আমি একতরফা বলে যাই, সে শুধু চুপ করে আমার কথাগুলো শুনে যায়। সেদিক থেকে হয়তোবা ধীরে, ধীরে আমার ভিতরে একটা স্বস্তি চলে আসছে। আমার ভিতরে এখনও সত্যি আমি অনেকটা শান্তি ফিল করি। আসলে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু অনেক শান্তি লুকিয়ে থাকে। এর থেকে বড় শান্তি কিন্তু আর কোনো কিছুই হয় না। পৃথিবীতে জন্ম যখন নিয়েছি তখনই হয়তোবা মহান রব আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার লাইফে কী, কী ঘটে যাবে সেটা হয়তোবা সে লিখেই রেখেছেন। তো সেখান থেকে তো আর তার সাথে আমি মন খারাপও করতে পারি না বা রাগও করতে পারি না। সে জায়গা থেকে আমি সবকিছুই আমি তার খুশি মতো আমি সবকিছু মেনে নিয়েছি। দেখা যাক কখন কী হয়। আর এটা সত্যি কথা, যেহেতু সংসার আমার, সন্তান আমার, সে জায়গা থেকে আমাকে স্বাভাবিক হতেই হবে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে। তো যাই হোক, আমাকে অনেক আপুরাও এটাও বলেছেন, "আপু তোমার অনেক, অনেক ধৈর্য।" সত্যি কথা বলতে একটা নারী যদি জীবনে ধৈর্য না ধরে, সে নারী জীবনে কিন্তু কোনো সফলতাই অর্জন করতে পারে না। আমি এই যে আমার ইউটিউবের কথাটাই বলি। আমার ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম যখন সেকেন্ড টাইম আরকি আ নতুন করে আবার এই যে করোনা দেখা দেয়, ওই টাইমে কিন্তু আমি আমার চ্যানেলটা খুলি। তো আমি কিন্তু প্রায় ৩ থেকে ৪ বছর পর আমি এখান থেকে একটা আম আরকি টাকা আর্ন করি। সেই জায়গা থেকে কিন্তু আমি ধৈর্যহারা হই নাই। আমি অনেক ভালোবাসা থেকে আমি কাজগুলো করে গিয়েছি। আমার ভালো লেগেছে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতে। আর সেই ভালো লাগা থেকে আমাকে অনেক, অনেক ভালোবাসার আপুরা আমাকে সাপোর্ট করেছেন। আমাকে সত্যি আপনাদের ভালোবাসা ছিল বিধায় কিন্তু আজ আমি বিথে এতদূর আসতে পেরেছি। যারা কিনা এখন আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন, আমার ভিডিওগুলো না দিলে আপনারা আমাকে কমেন্ট করেন বা আমার ভিডিও থেকে টুকটাক আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। আসলে এর থেকে টাকাটা ইনকাম করা বড় কথা না। এই যে আপনাদের মতো কিছু, কিছু আপুদের বা আন্টিদের যে আমি ভালোবাসা পেয়েছি, এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। তো এভাবে যদি আমার আপুরা বা আন্টিরা আমাকে যদি ভালোবাসা দিয়ে যেতে থাকেন, তাহলে সত্যি এখানে আমার কাজ করতে একটু খারাপ লাগবে না। তো এখন বলি, সেই জায়গা থেকে বুঝেন যে আমি ৩ থেকে ৪ বছর পর যখন আমি ইনকামটা করলাম বা এখান থেকে আমার একটা ইনকাম এসেছে, তো সেই জায়গাতে যদি আমি ধৈর্যটা ধরতে পেরেছি বা ধৈর্যটা ধরে রাখতে পেরেছি। আর সংসার জীবন এটা তো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে করতে হবে। তো সেই জায়গা থেকে ধৈর্য না ধরে তো উপায় নাই।
জীবনের ৩টা স্তর শেষ হয়ে আরেকটা স্তর আর কি বাকি আছে। তো দেখা যায় লাইফের ৩টা সময় তো আমি পার করেই ফেলেছি। আর এই শেষ সময়ে গিয়েই বা আমি নতুন করে আর কি চিন্তা ভাবনা করব। এখন তো আমার যত চিন্তা ভাবনা আমার মেয়েদেরকে নিয়ে। তো মেয়েদেরকে ছাড়া আমার কোনো চিন্তা আমার নাই। আর যতদিন বেঁচে আছি মেয়েদেরকে নিয়েই চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকতে চাই। মেয়েদের কিভাবে লাইফ সেটেল করব সেটা নিয়ে আমার চিন্তাভাবনা। আর বাকিটা সামনে আল্লাহ পাক আমার ভাগ্যে কী লিখে রেখেছেন সেটা আমি জানি না। সেটা আমার মহান রবই জানেন। তো তারপরও যদি এর চাইতেও খারাপ কোনো কিছু ঘটে যায়, তারপরও আমি খুশি থাকবো এটা ভেবে। হয়তোবা আল্লাহ পাকের ইচ্ছাই ছিল যে আমার সাথে এমনটা ঘটবে। তো যাই হোক, আসলে আজকে কিন্তু রান্নাবান্না এই যে দেখেন কথা বলতে, বলতে করে ফেললাম। তো সকালের নাস্তাও বানাতে হবে। সকালের নাস্তাটা আমি একটু দেরি করে বানাবো আর সেটা অফ ক্যামেরাতেই। তো জুই যেহেতু সকাল 10টার দিকে বের হয়ে যায়, তো এ কারণে সকাল সকালই রান্নাটা করলাম। আবার অনেকগুলো কাপড়-চোপড় আমি অফ ক্যামেরাতে ভিজিয়ে দিয়েছি আর কি, পরার কাপড়-চোপড়গুলো। তো সেগুলো আবার মেশিনে দিতে হবে। এদিক থেকে নাস্তা যেহেতু বানানো মোটামুটি আমি অফ ক্যামেরাতে করেই নিয়েছি। এখন দেখলাম যে চাটা বানাতে গিয়ে দুধটা আসলে রিফিল করা নাই। তো এর মধ্যে কিন্তু বাজার করা হয়েছে। তো বাজারগুলো যে আমি গুছিয়ে নিব সেই সময়টাও কিন্তু আর পাচ্ছি না। তো এখান থেকে আমি দুধের প্যাকেট নামিয়ে নিলাম। আর এবার দেখলাম মার্কস দুধের সাথে আর কি প্রায় 1/2 কেজি পরিমাণ চিনি ফ্রি দিয়েছে। তো চিনিটাও আমি রিফিল করে নিব আর সেই সাথে দুধটাও রিফিল করে নিব। তো জুই ওইদিক থেকে মোটামুটি স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গিয়েছে। এদিক থেকে আমি চাটা বানিয়ে তারপরে আর কি নাস্তাটা টেবিলে নিয়ে এখন ২ মা আমি আর কি নাস্তাটা খেয়ে নিব। আমি জানি না এ পর্যন্ত আমার ভালোবাসার কোন, কোন আপুরা বা আন্টিরা আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমার রান্নাঘরের লাইটটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে ভিডিওর এই ফুটেজগুলো অনেকটা অন্ধকার দেখতে পাবেন। তো আসলে লাইটের সুইচটা আর কি নষ্ট হয়ে গিয়েছে। তো আসলে এটা ঠিক করাতে একটু সময়ের ব্যাপার। তো দেখি বাসায় লোক এনে, ইলেকট্রিক লোক এনে তারপরে সুইচ কিনে এরপর আর কি ওটা সারাতে হবে। তো রাতের বেলা দেখা যায় কাজ করতে গেলে একটু আর কি সমস্যায় পড়তে হয়। চার্জার লাইট জ্বালিয়ে তারপরে রান্নাবান্নাগুলো আর কি করতে হয়। তো যতক্ষণ পর্যন্ত আমি নিচে না যাচ্ছি বা ওই লোকটাকে ডেকে না আনছি, ততক্ষণ পর্যন্ত ওটাও আর কি ঠিক করা হবে না। আর এই যে আমি এদিকে অনেকগুলো রুটিও কিন্তু অফ ক্যামেরাতে বেলে নিয়েছি। আজকে ডিম পোস্ট করেছি সেই সাথে চা। তো জুই আর কি বলতেছিল যে আম্মু পরোটা বানাও, তো জুইয়ের জন্যই আর কি পরোটা বানিয়ে নিয়েছি। তার সাথে 2টা ডিম পোস্ট করে নিয়েছি। তো এখন মা মেয়ে একসাথে বসে আর কি নাস্তাটা করব। কথা বলতে বলতে তো অনেক দূর চলে আসলাম। আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরে বোবা যদি থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। তো কথা বলতে গিয়ে দেখলাম যে আজান দিয়ে দিয়েছে। তো যেহেতু এতটা টাইম আজান হচ্ছিল, এই কারণে কিন্তু আমি ভয়েস দেওয়াটা বন্ধ রেখেছিলাম। তো আজান যেহেতু শেষ, আবার নতুন করে ভয়েসটা আর কি অফার করছি। এদিক থেকে আমি আর জুই নাস্তা খেয়ে নিয়েছি। তো জুইকে স্কুলে বিদায় দিয়ে এরপরে যে এখন কাপড় চোপড়গুলো আবার ধুয়ে নিচ্ছি। তো দেখা যায় কাপড় চোপড়গুলো ধুতে তেমন একটা সময় লাগবে না। আর যেহেতু রাফ ইউজের কাপড় চোপড়, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। রেগুলারই কিন্তু ওয়াশিং মেশিনটা আমাকে ব্যবহার করতেই হয়। তো দেখা যায় মেয়েদের হয়তো বা কাপড় চোপড় যেগুলো থেকে যায়, রেগুলার পরার কাপড় চোপড়গুলোই দেখা যায় থেকে যায়, মাঝে মাঝে আমি হাতে ধুয়ে ফেলি, আবার মাঝে মাঝে দেখা যায় আমি মেশিনে দিয়ে ফেলি।
তো এমনিতে কিছু কাপড় চোপড় আলাদা করে ভিজিয়েছিলাম, সেগুলো দিলাম। আর পরার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আবার দিয়ে দিলাম। আমাকে একজন আপু আমার টিভির যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটের বিষয়ে জানতে চেয়েছিল। ক্যাবিনেটটা আমি কত টাকা দিয়ে বানিয়েছি এবং ওটা কি কাঠের। তো ওটা ছিল আর কি, ওটা মালয়েশিয়ান কি একটা কাঠ, এমডি না কি একটা কাঠ ছিল, যে মালয়েশিয়ান এমডিয়ান কি একটা কাঠ, ওটা আর কি। এটা পার্টেক্সের টাইপেরই আপু। আর এটার দাম পড়েছিল 10,500 টাকার মতো। তো যদিও আমি দেখাতে পারলাম না, অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব আমার সেই ক্যাবিনেটটা। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আর ওইদিকে মেশিনে কাপড় দিয়ে এই যে অনেকগুলো রুটি আমি এভাবে বেলে রেখেছি। তো এগুলো দেখা যায় কি, সকালবেলা জবা যেহেতু আগেই ঘুম থেকে উঠে যায়, তো দেখা যায় ঘুম থেকে উঠে এখান থেকে 2টা পরোটা হলে পরোটা, নয়তো বা রুটি যেটাই বানিয়ে রাখি না কেন, দেখা যায় ভেজে ও খেয়ে তারপর কিন্তু কলেজে চলে যেতে পারে। তো এখন যেহেতু মেয়েরা বড় হয়েছে, এখন তার মেয়েদেরকে ওইভাবে স্কুলে ড্রেস পরিয়ে দিতে হয় না বা চুল আঁচড়িয়ে দিতে হয় না। তো সে জায়গা থেকে দেখা যায় যদি এভাবে রুটিটা আমি আগে থেকে বানিয়ে রেখে দেই, তাহলে খুব সুন্দর করে রুটিটা ওরা ভেজে আর কি খেয়ে নিতে পারে। তো চাটাও সকালবেলা উঠিয়ে দেখা যায় মাল্টি কুকারে বসিয়ে দেয়, আর এদিক থেকে রুটি ভেজে নেয়। তো সুন্দরভাবে নাস্তা করে তারপর যে যার মতো আর কি চলে যায়। বিশেষ করে জুঁইয়ের সাথে কিন্তু আমার নাস্তা করাটা একটু বেশি হয়ে থাকে, জবার সাথে নাস্তা করাটা একটু কমই হয়। জবা যেহেতু একটু সকাল সকালে আর কি বের হয়ে যায়। তো অনেকগুলো রুটি আবার পরোটা একসাথে বানিয়ে রেখেছি। এখন উপরে আলাদা করে একটা টিস্যু দিয়ে দিব। আর নয়তো বা দেখা যাবে যদি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাহলে ঢাকনাটা ঘেমে ওই পানিটা যদি রুটির উপরে পড়ে, তাহলে কিন্তু রুটিগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি নর্মাল ফ্রিজে রুটিটা এভাবে রেখে দিব। তো আগামী 2-3টা দিন আমাকে আর কি কোনো ঝামেলা পোহাতে হবে না। এভাবে কিন্তু রুটি ফ্রোজেন করে রাখলে মোটামুটি 2টা দিন আমি আরামে কাটাতে পারবো। এদিকে মেশিনে কাপড় ধোয়া শেষ। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।